রাজধর্ম পালন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুলিশ যেন তথ্য প্রমাণ কোনোভাবে না লুকোয়, কেন্দ্রের কাছে যেন সঠিক তথ্য পৌঁছানো যায়, সেই বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী। অপরাধে জিরো টলারেন্স এবং এই অপরাধ যেন প্রত্যেকটা অপরাধ যেন পুলিশ খতিয়ে দেখে, প্রত্যেকটা অপরাধ যেন রেকর্ড হয়, প্রত্যেকটা অপরাধ যেন কেন্দ্রের কাছে যায়। কোনো তথ্য লুকোনোর কোনো রকম প্রয়োজন নেই পুলিশকে, এই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ আধিকারিকদের বলবো তারা যেন প্রোটোকল মেনে হায়ারকি মেনে পাঠান, অথবা সরাসরি তারা যেভাবেই হোক সিওমোর দৃষ্টি আকর্ষণ করেন। কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই, নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন। এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। কারণ আমরা যদি জানতে পারি আমাদের রাজ্যে কোন ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটাই আপনাদের হাতে থাকবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, অনেকগুলি ক্ষেত্রেই বলবো কোনো রকম হস্তক্ষেপ হবে না। এমন কিছু বিষয় থাকে যেখানে অন স্পট আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল বিগত দিনে, সেই সুনামকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে আধুনিক পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের এই রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, পালা বদলের আগে তৎকালীন বিরোধী দলনেতা বা বিরোধী দল অভিযোগ তো যে ন্যাশনাল বারবার বলছে কলকাতা নিরাপদ জনিত শহর, নিরাপদ শহর, সব থেকে নিরাপদ শহর, কিন্তু আসলে এখান থেকে সেই রেকর্ডটা যায় না। আর এই কারণেই কি পালা বদলের পর এবার নতুন বার্তা শুভেন্দু অধিকারীর? একদমই, দেখো, প্রশাসনিক মহল মনে করছে যে এর আগে সরকারের সময় যে তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানোর প্রয়োজন ছিল সেই তথ্য সম্পূর্ণভাবে যায়নি। আর সেক্ষেত্রে বারবারই দেখা গেছে তৃণমূল কংগ্রেস সরকারের সময় এনসিআরবির রিপোর্টে মহিলা সুরক্ষা থেকে শুরু করে একাধিক ইস্যুতে এ রাজ্য প্রথম স্থান পর্যন্ত দখল করেছে। কিন্তু এ রাজ্য প্রথম স্থান দখল করলেও বা এ রাজ্যের রিপোর্ট সব থেকে সন্তোষজনক হলেও বিরোধী দলে থাকাকালীন বিজেপির তরফে বারবারই অভিযোগ করা হয়েছিল যে এনসিআরবির কাছে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর পূর্ণ তথ্য পাঠায় না, অনেক তথ্য লুকিয়ে ফেলা হয়েছে। এবং সেই কারণেই যে রিপোর্ট রাজ্য পাঠায় সেই রিপোর্টের নিরিখেই এনসিআরবি তার রিপোর্ট পেশ করে। বারবারই বিরোধী দলে থাকাকালীন শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা হিসাবে বারবারই এই প্রশ্নে সওয়াল তুলেছিলেন। তারপর আজকে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী পুলিশকে ফ্রি হ্যান্ড দিলেন এই কারণেই, তার কারণ তার যে বক্তব্য সেখানে একটা জল্পনা জোরালো হয়েছে, তাহলে কি এর আগে সরকার সত্যি তথ্য গোপন করেছে? তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তথ্য লুকিয়ে ফেললে বা তথ্য গোপন করলে পরবর্তীতে এর প্রভাব পড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে। তাই যে তথ্য সঠিক রয়েছে, যা তথ্য রয়েছে পুরোটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানোর জন্য। বেশ, আরামবাগের দিকে নজর রাখি। আরামবাগে বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ। পুরসুরার জেলেপাড়ায় বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো ছিল, আর গত রাতে সেই গাড়ি ভাঙচুরের অভিযোগ। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরার। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, কারা গাড়ি ভাঙচুর করলো? দেখো, জেলা সভাপতি যেমনটা দাবি করেছেন যে তিনি তারকেশ্বরে একটি প্রোগ্রাম থেকে রাত্রি 10টা নাগাদ পুরসুরার যে জেলেপাড়ায় তার বাড়িতে তিনি ফিরেছিলেন এবং তারপর বাড়ির সামনে ওই গাড়িটি রেখে তারপর বাড়িতে ঢুকে যান। তারপর এদিন সকালে উঠে দেখেন যে তার গাড়ির সামনের কাঁচ থেকে সামনের গেটের কাঁচ সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে। যদিও জেলা সভাপতি যেটা জানাচ্ছেন যে কে বা কারা ভাঙচুর করতে পারে তা তিনি বুঝতে পারছেন না, তবে তিনি পুরসুরা থানার পুলিশকে সমস্ত ঘটনার কথা কিন্তু জানিয়েছেন এবং ঘটনার পরেই কিন্তু আরামবাগের এসডিপিও এবং পুরসুরা থানার ওসি দুজনেই কিন্তু ঘটনাস্থলে যান এবং পুলিশ যথাযথ ঘটনার তদন্ত শুরু করছে। তবে
এই মুহূর্তে কে বা কারা গাড়ি ভাঙচুর করেছে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট কিছু জানা যায়নি। তবে পুলিশ এই ঘটনার এই মুহূর্তে তদন্ত শুরু করেছে এবং জেলা সভাপতি যেটা জানিয়েছেন যে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই গাড়ি ভাঙচুর করতে পারে। তবে তিনি দাবি করছেন যে ঘটনার সম্পূর্ণ তদন্ত এবং দোষীদের অবশ্যই শাস্তি দিতে হবে, সেই মতোই তিনি প্রশাসনকে কিন্তু অনুরোধ জানিয়েছেন। প্রিয়াঙ্কা, বেশ। প্রোগ্রাম সেরে বাড়ি ফিরেছি, রাত্রি 10টা 10:30 নাগাদ ফিরেছি, কিন্তু কখন ঘটনা ঘটেছে আমি এটা জানিও না। সকালবেলা ঘুম থেকে উঠে পাড়া প্রতিবেশী দেখেছে, তারপর আমিও দেখতে পেয়েছি যে গাড়িটা রেলের যে টনচিপ থাকে সেই টনচিপ নিয়ে এসে গাড়িটাকে ক্ষতবিক্ষত করেছে। তো মহিলা মোর্চার ঘোষণার সাথে এর কি সম্পর্ক আছে আমার জানা নেই, কিন্তু গাড়ি যারা ভেঙেছে তাদের উপযুক্ত যাতে শাস্তি পায় সেই জন্য আইনি লড়াই লড়তে হবে এবং আমরা বলেছি প্রশাসনকে অবিলম্বে যারা কাজটা করেছেন তাদেরকে যেন ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। খানাকুলে ভাঙলো বাঁশের সাঁকো, বৃষ্টি এবং কচুরিপানার ঠেলায় ভাঙলো সাঁকো। হুগলি থেকে মেদিনীপুর যাওয়ার সাঁকো, আর সেই সাঁকোই ভেঙে পড়ল। ঘটনাস্থলে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, কি বললেন তিনি? অর্থাৎ বিধায়ক গেলেন পরিদর্শনে এবং একই সঙ্গে জানতে চাইবো যাতায়াতের বিকল্প কি ব্যবস্থা করা হলো। একেবারেই এদিন খানাকুলের যে গড়ের ঘাট এলাকা রয়েছে সেখানে রূপনারায়ণ নদের উপরেই কিন্তু এই বাঁশের সেতু দিয়ে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি দুই জেলার মানুষের কিন্তু যাতায়াত ছিল। এদিন সকালবেলা সেই বাঁশের সেতু কিন্তু ভেঙে যায়। এই ঘটনার খবর পেয়ে কিন্তু খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সেখানে যান। বহু মানুষ কিন্তু দুই পাড়ের মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে, সেই কারণে অতি সত্বর যাতে নৌকার মাধ্যমে এই মুহূর্তে যাতায়াত সম্ভব হয় সেই নিয়ে কিন্তু খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তিনি আশ্বস্ত করেছেন দুই এলাকার মানুষকেই এবং প্রশাসনের আধিকারিকরাও সেখানে যান এবং যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এই যে নদীর উপর নৌকা চলাচলের মাধ্যমে যাতে ফেরি সার্ভিস দ্রুত চালু করা যায় সেই বিষয়ে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে এবং খানাকুলের বিধায়ক জানিয়েছেন যে তিনি এই নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যাতে এর স্থায়ী সমাধান হয়। কারণ তুমি জানো খানাকুল যথেষ্ট বন্যা প্রবণ এরিয়া, এই বহু এই নদ নদী দিয়ে ঘেরা এই খানাকুল ভৌগোলিক অবস্থানের কারণেই কিন্তু বর্ষাকালে বন্যার কবলে পড়ে খানাকুলের মানুষ, সেই কারণে যাতে স্থায়ী সমাধান হয় সেই বিষয়ে কিন্তু বিধায়ক বিধানসভায় সরব হবেন এটুকুও জানিয়েছেন। বেশ। সোনাবাজার চক্রের পর্দা ফাঁস। আপনাদের জানিয়ে রাখবো, সীমান্তে 34 কোটির সোনা উদ্ধার। ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। সীমান্তে সোনা পাচার চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার 7। আরো এই বিষয়ে বিস্তারিত জানবো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কিভাবে জালে 7 জন এবং এই চক্রের পর্দাফাঁস হলো কিভাবে? ডিআরআই অর্থাৎ ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের তরফে তারা কৃষ্ণনগর থেকে চাকদা আসার যে রাস্তা, সেই রাস্তাতে তারা দফায় দফায় তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে 7 জনকে তারা প্রথমে ডিটেইন করেন, কারণ তাদের মনে হয়েছিল 7 জনের কাছে সোনা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে প্রায় 24 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য ডিআরআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রায় 34 কোটি টাকা এবং 180টি সোনার বার তাদের কাছে পাবে। সবগুলো বিদেশি সোনার বার এমনটাকে দাবি করা হচ্ছে ডিআরআই এর তরফে। 7 জনের কোমরের বেল্টে সুকৌশলে সেগুলো লুকোনো অবস্থাতে ছিল এবং তারা বাইকে করে তারা সোনাগুলি নিয়ে যাচ্ছিল। ডিআরআই সূত্রে যেটা দাবি করা হচ্ছে এগুলি বাংলাদেশ থেকে কোনোভাবে আমাদের দেশে ঢুকেছে এবং অন্যত্র পাচার করার উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে চাকদা হয়ে সেগুলো অন্যত্র পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তারা যে 7 জনকে সন্দেহভাজনকে তারা প্রথমে ডিটেইন করেন, তাদের তল্লাশি চালানো হয় এবং তাদের কাছ থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে। আমরা ডিআরআই সূত্রে খবর ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সমস্ত সোনা অর্থাৎ 34 কোটি টাকার প্রায় 24 কেজি সোনার বার সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ। আর এখন থেকেই পুজোর ভিড় নিয়ন্ত্রণে নজর। আগে ভাগে সব থানাকে ব্লুপ্রিন্ট তৈরির নির্দেশ, অর্থাৎ
পুলিশ প্রশাসন সতর্ক, এখন থেকেই পুজোর ভিড় নিয়ন্ত্রণে নজর রাখার নির্দেশ সিপির। রৌনক রয়েছে আমার সঙ্গে, তবে তার আগে আরো একবার জানাবো, এখন থেকেই পুজোর ভিড় নিয়ন্ত্রণে নজর। আগেভাগে সব থানাকে ব্লুপ্রিন্ট তৈরির নির্দেশ। দুর্গাপুজো রথের প্রস্তুতি বৈঠকে কলকাতার সিপি ওসিডিসিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সিপি অজয় নন্দা। সম্ভাব্য ভিড়ের হিসেব করে ব্লুপ্রিন্ট তৈরির নির্দেশ, রথের রুট ম্যাপিং এরও প্রস্তুতির নির্দেশ সিপির।